আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে থাকছে তোমাদের মাঝে নিশির বিল 4 নম্বর পর্ব। অদরা আর নিশি ধীর পায়ে ফুটপাত ধরে হাঁটছে। মাথার উপর বিকেলে চড়া রোদ, কিন্তু ওদের মনের ভিতর জমাট বাঁধা অন্ধকার। অদরা আরেকবার আবিরের নাম্বারে ডায়াল করলো, সেই একই উত্তর, ফোন বন্ধ। হতাশার এক গভীর শ্বাস ফেলে সে ফোনটা ব্যাগে রাখতে যাবে, এমন সময় নিশি বলল, আচ্ছা, ওর সেই বন্ধু সজীবকে আরেকবার ফোন দিয়ে দেখতো। অদরা মাথা নেড়ে সজীবের নাম্বারে কল দিল। দুবার রিং হওয়ার পর লাইন কেটে গেল, তারপর ফোন বন্ধ। সজীবের ফোনও বন্ধ। অদরা চিন্তিত মুখে বলল। নিশি এবার রেগে গেল। এই বেটাও মনে হচ্ছে আরেক চিটার, বন্ধু উদাও আর তারও ফোন বন্ধ, সব মিলেমিশে একাকার। না হলে এমন টাইমে ফোন বন্ধ থাকবে কেন? অদরা ক্ষীণ স্বরে প্রতিবাদ করলো, না রে নিশি, ও হয়তো চিটার না। সজীব ভাইয়া তো ভালোই মনে হলো সেদিন, হয়তো অন্য কোনো সমস্যা। নিশি অদরার কথা কেড়ে নিয়ে জাজালো গলায় বলল, সমস্যা ছোট না রে অদরা, অনেক বড়। তুই বুঝছিস না, তুই এমন একজনের সাথে 6 মাস ধরে রিলেশন করেছিস যার আসল নাম পরিচয় তুই কিছুই জানিস না। সে আবির না অন্য কেউ, সেটাও তো এখন সন্দেহের। আর যদি ও নির্জন বাড়িতে সে তোর সব লুটে নিয়ে পালিয়ে যেত, তখন কি করতি তুই? কার কাছে বিচার দিতি? অদরা চুপ করে রইল। নিশির কথার কোনো উত্তর তার কাছে নেই। আসলেই তো সে কত বড় বোকামি করেছে। আবেগের বশে অন্ধ হয়ে সে এমন একজনের সাথে নিজেকে জড়াতে গিয়েছিল যার অস্তিত্ব এখন প্রশ্নের মুখে। নিশি হাঁটতে হাঁটতে আরও বলল, শুন, এসব ছেলেরা প্রতিটা মেয়ের জন্যই ক্ষতিকর। যে ছেলে সত্যি ভালো হবে, সিরিয়াস হবে, সে সবার আগে তার পরিবারের সাথে তোর পরিচয় করিয়ে দিত। কিন্তু সে কি সেটা করেছিল? না। অদরা মাথা নিচু করে বলল, বাস, তাহলেই বুঝ। এখন ওর কথা বাদ দে, আগে নিজেকে সেভ কর। তুই বলেছিলি আবিরের ফেসবুক আইডির পাসওয়ার্ড তোর কাছে আছে। আছে। তাহলে এখন এই আইডিটা লগ ইন করে তোদের সব চ্যাট যা কিছু আছে সব ডিলিট করে দে, যেন কোনো ঝামেলায় না পড়িস। আবির যদি সত্যি তোকে ভালোবাসে, সত্যি তার কোনো সমস্যা হয়ে থাকে, তবে সে নিজেই ফিরে আসবে। আর যদি চিটার হয়, তবে তোর আর কিছু করার নেই। অদরা নিশ্চিত পরামর্শ মতো কাজ করলো, কিন্তু মন থেকে আবিরের চিন্তা জেরে ফেলতে পারল না। আবিরের অস্তিত্বহীনতা, সেই বৈদিক বাড়ি, সজীবের হঠাৎ ফোন বন্ধ, সবকিছু মিলিয়ে তার মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। পরের 2 দিন অদরার জন্য ছিল নরকের মতো। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না, চোখের নিচে কালি পড়ে গেছে। বাবা মা যাতে কোনো সন্দেহ না করেন, সেই জন্য জোর করে সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করছে, কিন্তু বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। কাউকে কিছু বলতে পারছে না, কাউকে বোঝাতেও পারছে না তার এই যন্ত্রণার কথা। অদ্ভুত ব্যাপার হলো, সেই রাতের পর থেকে তার শরীরের যেন সেই তীব্র অস্বাভাবিক উত্তেজনাটা একদম উধাও হয়ে গেছে, যেন ওটা কোনো জাদুকরের কাঠির ছোঁয়া এসেছিল, আবার মিলেও গেছে। এখন শুধু মানসিক অবসাদ আর একরাশ ভয়। বিকেলবেলা সূর্য ডুবো ডুবো। অদরা একা ছাদে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, এলোমেলো করে দিচ্ছে তার চুল। ছাদের এক কোণে রাখা দোলনাটায় গিয়ে বসলো সে। দোলনার মৃদু দোলনের সাথে সাথে তার ভাবনারাও দুলতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি পড়ল ছাদের রেলিংয়ের উপর। ছাদের একেবারে শেষ কোণে একটা পাখি বসে আছে। পাখিটা কুচকুচে কালো, ঠিক কাকের মতো, কিন্তু কাক নয়। আকারটা বেশ বড় আর পালকগুলো তেলতেলে চকচকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার চোখ দুটো টকটকে লাল, যেন জ্বলন্ত অঙ্গার। অদরা অবাক হয়ে তাকিয়ে রইল। এমন অদ্ভুত পাখি সে জীবনেও দেখেনি। বুকটা দক করে উঠল তার। পাখিটা স্থির বসেনি, 1 পা 2 পা করে লাফিয়ে লাফিয়ে অদরার দিকে এগিয়ে আসছে। অদরা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। পাখিটা তার খুব কাছে চলে এসেছে।
এবার সে স্পষ্ট দেখতে পেল পাখিটার ডান পায়ে সরু সুতা দিয়ে মোড়ানো একটা কাগজের টুকরো বাঁধা। পাখিটা একবার ডানে বায়ে মাথা নেড়ে একদৃষ্টে অধরার চোখের দিকে তাকালো। সেই লাল চোখের দৃষ্টিতে কেমন যেন সম্মোহনী শক্তি। অধরা নড়তে পারল না। ঠিক তখনই পাখিটা পা জাকালো আর কাগজের টুকরোটা খসে পড়ল ছাদের মেঝেতে। কাজ শেষ হওয়া মাত্রই ডানা জাপটে নিমিষেই আকাশের দিকে উড়ে গেল সেই রহস্যময় দূত। অধরা কাঁপা কাঁপা হাতে কাগজের টুকরোটা তুলে নিল। এটা যে তার জন্যই পাঠানো তা বুঝতে বাকি রইল না। বাস করা কাগজটা খুলল সে। ভিতরে পরিচিত হাতের লেখা, গোটা গোটা অক্ষরে লেখা, অধরা, আমি আবির বলছি। একটা জায়গার ঠিকানা দিচ্ছি। তুমি কাল রাতে সেখানে আমার সাথে দেখা করো। প্লিজ এসো, অনেক কথা আছে। নিচে একটা অচেনা জায়গার ঠিকানা দেওয়া। চিঠিটা পড়ার পর অধরার বুকের ভিতরটা তোলপাড় শুরু হলো। এই হাতের লেখা আবিরেরই। সে চেনে, কিন্তু আবির কি সত্যিই বেঁচে আছে নাকি এটা অন্য কোনো ফাঁদ? আর এই পাখি, এটা কি কোনো সাধারণ পাখি নাকি এর পিছনেও আছে কোনো অলৌকিক ইশারা? ভয় আর কৌতূহল দুটোই এখন সমানভাবে অধরাকে গ্রাস করছে। সে জানে না কাল রাতে কি অপেক্ষা করছে তার জন্য। ল্যাপটপের স্ক্রিনের নীলাভ আলোয় সায়ানের মুখটা চিন্তিত দেখাচ্ছে। চোখের সামনে খোলা 1 ডজন ট্যাব। সবকটাতেই নিশির বিল সংক্রান্ত পুরনো নিউজ, আর্টিকেল, লোককথা আর বৈদিক ব্লগের লিঙ্ক। কিন্তু আসল সত্যটা যেন অধরাই থেকে গেছে। সায়ানের মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক নিশির বিলের রহস্য ভেদ করতেই হবে। ছোটবেলায় শোনা গল্পটা আজও তাকে তাড়া করে ফেরে। তার আপন 2 দাদা এক অ্যাডভেঞ্চারে সেখানে গিয়ে আর কোনোদিন ফিরে আসেননি। তাদের কোনো খোঁজ মেলেনি, লাশও পাওয়া যায়নি। রাত তখন 8টা। সায়ানের ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো নিশি। ভাইয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সে চেয়ার টেনে উল্টো পাশে বসলো। তারপর ফিস ফিস করে বলল, ভাইয়া, নিশির বিল সম্পর্কে একটা দুর্দান্ত খবর পেয়েছি। সায়ান চমকে ল্যাপটপ থেকে মুখ তুলল। তার চোখে কৌতূহল। কি খবর? নতুন কোনো ক্লু পেলে? নিশি তখন অধরার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা সায়ানকে খুলে বলল। আবির নামের এক ছেলের সাথে সেখানে যাওয়া, হঠাৎ ঘুমিয়ে পড়া, আবিরের উধাও হওয়া, সেই অদ্ভুত গ্যারাম আর সবশেষে সেই রহস্যময় পাখি। কিছুই বাদ দিল না। সব শুনে সায়ান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। তার 2 দাদার সাথে এই ঘটনার কি কোনো যোগসূত্র আছে? সে গম্ভীর গলায় বলল, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই, সামনাসামনি। নিশি বাঁকা হেসে বলল, আচ্ছা, ডাকবো আমি ওকে। কিন্তু আবার যেন বলিস না ওকে পছন্দ করে ফেলেছিস। তোর তো আবার রহস্যময়ী মেয়েদের প্রতি দুর্বলতা আছে। সায়ান হেসে নিশির গালটা আলতো করে টেনে দিল। করলে সমস্যা কি? নিজের বান্ধবীকে ভাবি হিসেবে পাবি, খারাপ কি? নিশি কপট রাগ দেখিয়ে বলল, আগে দেখ আবির বেঁচে আছে কিনা। আমার তো মনে হচ্ছে দাদার মতো ওরও একই অবস্থা হয়েছে। বেচারা হয়তো আর নেই। সায়ান দীর্ঘশ্বাস ফেলল। হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। আগে অধরার সাথে কথা বলা দরকার। ওদিকে অধরা তখন ম্যাপ খুলে দূরত্ব মাপছে। আবির যে জায়গাটার ঠিকানা দিয়েছে সেটা শহর থেকে বেশ দূরে। নদীর পাড়ে এক পরিত্যক্ত রিসর্ট, যার আশেপাশে কোনো জনবসতি নেই। রাতের বেলা একা ওখানে যাওয়া মানে জেনে বুঝে মৃত্যুর মুখে পা বাড়ানো। কিন্তু আবিরের জন্য তাকে যেতেই হবে। সমস্যা হলো বাড়ি থেকে বের হবে কি বলে? একটা বিশ্বাসযোগ্য মিথ্যা দরকার। উপায় না দেখে সে নিশিকে ফোন করে সব খুলে বলল। সব শুনে নিশি ফোনের ওপাশ থেকে প্রায় চেঁচিয়ে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস অধরা? ওই অচেনা জায়গায় রাতে একা যাবি? নিশ্চিত তোর কোনো বিপদ হবে। এটা কোনো ফাঁদও হতে পারে। অধরা ধীর গলায় বলল, যত বিপদ হোক নিশি, আমার আবিরের সাথে দেখা করা জরুরি। আমি জানি ও আমাকে ডাকছে। তুই শুধু আমাকে বাসা থেকে বের হতে সাহায্য কর। নিশি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা বেশ, তুই যখন শুনবি না, আমি আন্টিকে ফোন করে বলবো আমাদের গ্রুপ স্টাডি আছে। তুই রাতে আমার বাসায় থাকবি।
আমি তোকে ব্যাকআপ দিব। বিকেলের সূর্য ডুবুডুবু। অদরা একটা গাড়ি থেকে নামলো জঙ্গলের ধারের রাস্তায়। এখান থেকে আর গাড়ি যাবে না। সামনে সরু পিচডালা পথটা সোজা ঢুকে গেছে ঘন জঙ্গলের ভেতর। দূর থেকে নদীর কুলকুল শব্দ ভেসে আসছে, সাথে ঝিঝি পোকার ডাক। অদরা বুক ভরে শ্বাস নিয়ে জঙ্গলের পথ ধরল। দুপাশে বড় বড় গাছগুলো যেন প্রহরের মতো দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে শেষবেলার আলো মাটিতে অদ্ভুত ছায়া তৈরি করছে। অদরা ভয়ে ভয়ে পা ফেলছে। প্রতিটি মরমর শব্দে তার বুক কেঁপে উঠছে। কিছুক্ষণ হাঁটার পর জঙ্গল একটু পাতলা হয়ে এলো। সামনেই দেখা গেল সেই পরিত্যক্ত রিসোর্ট। এককালে হয়তো জাঁকজমকপূর্ণ ছিল, এখন লতা পাতায় ঢাকা এক ধ্বংসস্তূপ। দেয়ালের ফেলেস্তারা খসে পড়ছে, জানালার কাঁচ ভাঙ্গা। সন্ধ্যা নামার সাথে সাথে জায়গাটা আরো ভুতুড়ে হয়ে উঠছে। অদরা রিসোর্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। আবির, আবির তুমি কোথায়? অদরা নিচু গলায় ডাকলো, কিন্তু তার গলার স্বর বাতাসে মিলিয়ে গেল। সে উঠোন পেরিয়ে মূল ভবনের দিকে এগোতে লাগলো। মনের ভিতর ভয় দানা বাঁধছে। আবির কি সত্যি আসবে, নাকি এটা কালো পাখিটার মতোই কোনো মায়া? হঠাৎ তার পেছনে একটা বেজা চটচটে শব্দ হলো। অদরা চমকে পেছনে তাকালো, আর তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। মাটি ঘেঁষে এগিয়ে আসছে অক্টোপাসের সুরের মতো লম্বা মোটা কিছু একটা। ওটা সাপের মতো এঁকে বেঁকে আসছে, আর তার পুরো শরীর থেকে চুইয়ে পড়ছে সেই পরিচিত আঠালো তরল। সেই বিশ্রী পচা গন্ধটা মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস ভারী করে দিল। অদরা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে পেঁচাতে চাইল, দৌড়াতে চাইল, কিন্তু তার আগে সেই পিচ্ছিল সুরটা বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তার কোমর পেঁচিয়ে ধরল। বাঁচাও! অদরা এবার চিৎকার করে উঠল, কিন্তু নির্জন রিসোর্টে তার চিৎকার শোনার কেউ ছিল না। সেই আঠালো সুরটা তাকে হেঁচকা টানে মাটির উপর দিয়ে গসতে গসতে নিয়ে যেতে লাগলো। জঙ্গল পেরিয়ে ঝোপঝাপ মারিয়ে সোজা নদীর দিকে। অদরা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর। নখ দিয়ে খামচে ধরলো মাটি, ঘাস, কিন্তু সেই অমানবিক শক্তির কাছে সে তুচ্ছ। অন্ধকার নদী যেন এক বিশাল মুখ হা করে অপেক্ষা করছে তাকে গিলে ফেলার জন্য। এ পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।